দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতির আজকের পর্বে। আমি তৌফিকুল ইসলাম খান। এই অনুষ্ঠানে কথা বলি অর্থনীতির গতি প্রকৃতি, এর সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে। দর্শক, আজকে আমরা আলোচনা করব আমাদের যে যুব সমাজ আছে পরবর্তী সরকারের কাছে তাদের অর্থনৈতিক দাবিগুলো কি, এবং এটা ভবিষ্যৎমুখী একটি আলোচনা। কারণ আমাদের যুব সমাজ সত্যিকার অর্থে বাংলাদেশের ভবিষ্যৎকে বিনির্মাণ করবেন, এবং সেই অর্থে আমাদের জনগোষ্ঠীর এখন সবচাইতে বড় অংশ সম্ভবত যুব সমাজ, এবং সেই দিক থেকে তাদের চাওয়া, তাদের মতামত এবং তাদের যেই দাবিগুলো সেগুলো আগামী সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে বের হয়ে আসবে, এই প্রত্যাশা থেকেই আজকের এই অনুষ্ঠানের আমরা আয়োজন করেছি। এবং সেই অনুষ্ঠানে আয়োজনের সাথে যুক্ত হবার জন্য আমার দুজন অতিথি আমার সাথে আছেন জোহরা বিনতে জামান বনি, তিনি অ্যাকশন এইডে সাথে কাজ করছেন, এবং আমার সাথে আছেন আমির মোশতাক আহমেদ, তিনি নির্বাহী পরিচালক ইউথ পলিসি ফোরাম। আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানে আসার জন্য। দর্শক, আমরা আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন যেটা আপনার বনে আপনার কাছ থেকেই করি, সেটা হলো যে অ্যাকশন এইডের পক্ষ থেকে আপনি যে পোর্টফোলিওটা দেখেন যুব সমাজকে নিয়েই, এবং দীর্ঘদিন ধরে কাজ করছেন, সাম্প্রতিক যে আপনাদের কার্যক্রম তার একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল হলো সামনে যে নির্বাচন আসছে তাকে ঘিরে রেখে আপনারা বাংলাদেশের বিভিন্ন এলাকার যুব সমাজের মতামত সংগ্রহ করেছেন, এবং তাদের দাবিগুলোকে সন্নিবেশিত করে আপনারা যুবদের ইশতেহার নামের একটি ছোট দাবিনামা তৈরি করেছেন, ধারণা করছেন যে সেগুলো যদি রাজনৈতিক দলগুলোর ভিতরে যেন আসে। আপনি একটু যদি মানে আমাদেরকে প্রথমে প্রাথমিকভাবে বলেন যে আপনারা কি পেলেন, যে কোন ধরনের দাবিগুলো তাদের কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ। আমরা বেসিক্যালি হচ্ছে ইউথ ম্যানিফেস্টোটা ডেভেলপ করার জন্য লোকাল 7টা এরিয়াকে টার্গেট করেছিলাম। তো সেখানে বেশিরভাগই হচ্ছে কোস্টাল এরিয়া বা একটু প্রান্তিক জনগোষ্ঠী যেইখান জায়গাগুলোতে থাকে, সেখান থেকেই হচ্ছে মতামতগুলো তুলে আনা হয়েছে। তো স্বাভাবিকভাবেই এই পুরো কাজটি হচ্ছে ইউথরাই করেছে, তারাই তথ্যগুলোকে তুলে এনেছে, তারাই ওগুলো এনালাইসিস করেছে, পুরো প্রসেসটা হচ্ছে তারাই করেছে কমিউনিটির লোকজনের সাথে প্লাস ইউথদের সাথে। তো এখান থেকে হচ্ছে আমরা যেই দাবি দেওয়া এবং যে ডিমান্ডগুলো তারা হচ্ছে দিয়েছে বেশিরভাগই বুঝতেই পারছেন, যেহেতু স্থানীয় জায়গা থেকে উঠে এসেছে, স্থানীয় সমস্যার প্রেক্ষিতে দাবি দাওয়াগুলো উঠে এসেছে। যেহেতু ওইগুলো কোস্টাল এরিয়া, তো সেইখানে স্বাভাবিকভাবে সুপেয় পানি নিয়ে, বেড়িবাঁধ নিয়ে, ক্লাইমেট নিয়ে এই ধরনের দাবিগুলোই হচ্ছে মুখ্য হয়ে এখানে দেখা গেছে। এর বাইরে আমরা ন্যাশনাল লেভেলেও সানেমের সাথে সমীক্ষা করেছি, আগেও করেছি, প্লাস এখনও আমাদের চলছে। তো সেই জায়গাতে যখন আবার আমরা আসি তখন আবার আমরা দেখতে পাই যে ওখানে আমরা 4টা থিমেটিক এরিয়া ধরার চেষ্টা করেছি, যেখানে হচ্ছে ইউথদের এমপ্লয়মেন্ট রয়েছে, এডুকেশন রয়েছে, তাদের স্কিল ডেভেলপমেন্ট রয়েছে, এবং হচ্ছে রিফরমেশন ধরে তারা কি চিন্তা ভাবনা করছে। আমির, আপনার যে সংগঠন ইউথ পলিসি ফোরাম, আমি এটা প্রথম আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার মনে আছে যে এটা প্রথম গোড়াপত্তন করেছিল। উদ্দেশ্য ছিল হলো যে যুব সমাজ যেন একসাথে বসে বাংলাদেশের নীতি নিয়ে মানে কথা বলেন নিজেদের ভেতরে, এবং তারপর একটা কণ্ঠস্বর হিসেবে, সমাজের কণ্ঠস্বর হিসেবে যেন নীতি পর্যায়ে তাদের একটা অবস্থান তৈরি হয়। এখন তো একটা পরিবর্তনের সময়, মানে নতুন সরকার আসবেন, তারা অর্থনীতিকে পুনরুদ্ধারের যে কার্যক্রম এটাকে এগিয়ে নিয়ে যাবেন। আপনারা কি পাচ্ছেন যে কোন জায়গাগুলোতে তারা গুরুত্ব দিচ্ছে? আমরা যদি বাংলাদেশের ইতিহাস দেখি, সেটা 71 বলেন বা ধরেন 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, বা এখন এসে 24-এর যে গণঅভ্যুত্থান আর কি, সবগুলোতে কিন্তু ধরেন ফ্রন্ট লাইনে তরুণরাই ছিল। তো তরুণদের পলিটিক্যাল অ্যাওয়ারনেস কিন্তু বাংলাদেশে সবসময়ই ছিল। এবং আমি যেটা অনেক ক্ষেত্রে বলে থাকি যে যেমন গত সরকারের সময়, প্রতিটা সরকারের সময় যে কটা বড় আন্দোলন হয়েছিল সবগুলো কিন্তু তরুণদের হাত দিয়ে হয়েছে। আমি একটা উদাহরণ দিই আপনাকে, যেমন ভ্যাট বিরোধী আন্দোলনে প্রথম প্রাইভেট ইউনিভার্সিটিগুলো ধরেন ওনাদের রাজনৈতিকভাবে হাতেখড়ি হলো আর কি, এবং সেটা বেশ বড়োভাবে আন্দোলন হয়েছিল। এখানে আমি এটা বলতে চাই, আমরা যদি ইউথকে জিজ্ঞেস করি যে আমরা যখন কাজ করা হয় আর কি ইউথদের সাথে আর কি, যুব সমাজের সাথে, তখন ওরা
মানে যখন চাকরি অথবা ইনকাম সোর্স যেটাকে বলা যায়, আমাকে কামাই করে খেতে হবে আর কি। তো এই আয়ের রাস্তাটা যখন আলাপ করা হয়, তখন ওরা যেটা বলে যে ওরা একটা হচ্ছে যে ডিগনিফাইড একটা জবের অপরচুনিটি চায়, এবং এমন কিছু যেটা নিয়ে পরে চিন্তা করতে হবে না যে চাকরিটাকে আমার টিকবে কি টিকবে না, এটা কি বিলীন হয়ে যাবে কিনা, ওই যে কালের মানে সাক্ষীর মতো আর কি, যে রয়ে যাবে কিনা আর কি। কোনোভাবে পড়াশোনা করে বের হলেন, একটা প্রেশার থাকবে যে তুই চাকরিতে ঢোক। আমাদের কিন্তু একটা মানে সমাজের একটা বড় অংশই কিন্তু আসলে মানে এখনো ধরেন নিম্ন মধ্যবর্তী বলতে হবে আর কি। আমি দরিদ্র বাদ দিলাম, ধরেন যাদেরকে আমরা বলছি যে তাদের হাতে টাকা আছে আর কি, না, আমি বলবো যে নিম্ন মধ্যবিত্ত হয়তো ঠিক দরিদ্র না, কিন্তু নিম্ন মধ্যবিত্ত অংশটাই এখন সমাজে বেশি, এখন বেশি আর কি। তো সেই ক্ষেত্রে এখন মানে যারা ঠিক দারিদ্র রেখার উপর থেকে যদি আমি মাঝামাঝি পর্যন্ত বলি, সেই ক্ষেত্রে কিন্তু তাদের প্রেশারটা চলে আসে, একটা সোসাইটাল প্রেশার যেটাকে বলা যায় আর কি, যে প্রেশার চলে আসে যে তোমরা এখনই চাকরিতে ঢোকো আর কি, এখনই তোমার মানে ওই তোমাকে হচ্ছে এখনই মানে সংসারে কন্ট্রিবিউট করতে হবে। এবং অনেক সময় বিয়ের প্রেশারও চলে আসে আর কি, যেটা ইদানিং হয়তো আরো বেড়েছে আর কি। কিন্তু সে হারে কিন্তু আমাদের স্যালারিতে বাড়েনি, আমাদের আয়ের যে আমার ব্যয়ের চাইতে তো আয়ের পরিমাণ বাড়েনি, বরং ব্যয়ের পরিমাণে বেড়েই চলেছে আর কি। আন্দোলনগুলো আপনি যখন চিন্তা করবেন, এই যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে কিন্তু অনেক দরিদ্র এবং হচ্ছে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর ফ্যামিলি যারা আছে, ওদের ছেলেমেয়েরা পড়ে আর কি, ওরা কিন্তু এই রাগটা থেকে নেমেছিল, যেটা হয়তো ওই সময়কে অ্যানালিসিস করেনি। বিশ্লেষণ করলে জানা যেত যে ওরা, আমার যখন আলাপ হয়েছিল ওদের সাথে আর কি, তখন ওরা এটাই বলেছিল যে আমি আমার বাবা বা মায়ের ঘাড়ে এই চাপটা দিতে পারবো না, যে খরচটা বেড়ে যাবে আর কি, ওরা অনেক কষ্ট করে আমাকে পড়াচ্ছে আর কি। এটা কিন্তু এখানে চলে আসলো। আবার যখন কোটা বিরোধী আন্দোলন 2018-তে হলো, ওটা কিন্তু চাকরি ইস্যুতেই, যে আমাদের ডিগনিফাইড কোনো একটা আয়ের সোর্সের এত কম, মানে সুযোগ এত কম, যে মানুষ এখন কেন এই সরকারি মানে ইয়ার পিছনে ছুটে। যে একদম রাস্তা থেকে যে ছেলেটা উঠে এসেছে, যে যার জন্ম হয়েছে ফুটপাথে, যে কোনো মতো পড়াশোনা শেষ করেছে আর কি, ওর জন্য কিন্তু হাই প্রোফাইল কোথাও ঢোকা খুব মানে কঠিন আর কি। ও এখন ভাবে যে তাহলে আমি বিসিএস দিই, এটা দিয়ে হয়তো আমি সমাজে একটা আমার অবস্থান নিয়ে আসতে পারবো, স্ট্যাটাস, যেটা আপু ভালোই মানে যেটা রাইটলি বলেছেন আর কি, স্ট্যাটাস আর কি। এবং নিরাপদ সড়কটার জন্য বললাম যে কারণ তরুণরা অনেক ক্ষেত্রে ফেয়ারনেসটাও চায় আর কি, কারণ ওরা জানে যে ফেয়ারনেস না থাকলে যারা পিছিয়ে পড়েছে, 90% তরুণী আমাদের মানে অর্থনৈতিকভাবে মানে স্বাবলম্বী না আর কি, মানে পরিবারের পক্ষ থেকেও আর কি যদি চিন্তা করি, তো ওরা জানে যে ফেয়ারনেস ছাড়া ওদের কিন্তু টিকে থাকা খুব কষ্ট হবে আর কি। তো সেটাও যদি মাথায় রাখি, তাহলে আসলে এই সবগুলো নিয়েই আসলে তরুণদের আকাঙ্ক্ষাটা আলটিমেটলি যেটা হচ্ছে যে বিস্ফোরিত হয়েছে 24-এ এসে আর কি। আমি এই জায়গায় যদি মানে আপনাকে জিজ্ঞেস করি, মানে আমি যেটা বলছিলেন, আর যেই উদাহরণগুলো ওনারা দিয়েছেন, এবং এটা সবই সাম্প্রতিক ইতিহাসের উদাহরণ, এবং তরুণদের চাওয়া, এবং সেই চাওয়া যখন পাওয়াতে পরিণত না হয় তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ বর্ণনা উনি দিচ্ছেন। এবং যদিও এটা মানে অনেকগুলো আন্দোলনের বহিঃপ্রকাশই আসলে সেই অর্থে শহর কেন্দ্রিকভাবে হয়েছে, কিন্তু আপনি গ্রামীণ যারা যুব আছেন তাদের সাথেও তো কাজ করেন, একই রকমই তাদের বিষয়গুলো, যে কর্মসংস্থান, একটা সম্মানজনক পরিস্থিতি সমাজে, তাদের যে অবস্থানকে আস্তে আস্তে উপরের দিকে নিয়ে যাওয়ার যে সুযোগ, সমান সুযোগ, যে আমি একই ওই যেই ধরনের শৃঙ্খলের ভিতরে আছি সেইটা ভেঙে আমরা যেটাকে আমাদের অর্থনীতির ভাষা আমরা বলি সোশ্যাল মোবিলিটি, যে আপনি আগের আমার যেই জেনারেশন ছিল, বাবা মা যেই জেনারেশনের ছিলেন, তার থেকে সন্তানরা আর একটু ভালো থাকবেন আর্থিকভাবে, সামাজিকভাবে, এই আকাঙ্ক্ষাটা কি প্রধানতম তাদের মানে কেন্দ্রে থাকে কিনা? প্রান্তিক এলাকার বা জনগোষ্ঠীর তরুণ বা যুব, তারা এভাবেই চিন্তা করে, যেটা হচ্ছে একটা এই শহরে বেড়ে ওঠা বা জন্ম হওয়া যুবরা যেভাবে দেখছে এই ব্যাপারটাকে, একইভাবে দেখে যে হচ্ছে তাকে একটু বেটার জায়গাতে যেতে হবে, তার বাবা মা যে অবস্থায় ছিল সেখান থেকে একটা বেটার জায়গাতে যেতে হবে। তো আন্দোলনের কথা যদি বলেন, এই লাস্ট যে আন্দোলনগুলো হয়েছে, বা একদম ভাষা আন্দোলন থেকে যদি ধরি, আন্দোলনগুলো বেশিরভাগ দেখা যায় ইউনিভার্সিটি কেন্দ্রিক, স্টুডেন্টরা করছে, স্টুডেন্টদের মুভমেন্ট। এই জিনিসগুলো যে ওদের কাছে খুব বেশি পৌঁছাচ্ছে প্রান্তিক যুবদের কাছে, তা কিন্তু নয়। এই আন্দোলনগুলোর সাথে তারা সেইভাবে সক্রিয়ভাবে যে সবাই
এদের মতো করে ইনভলভ সবসময় হচ্ছে অংশগ্রহণ করছে তা সেরকম হয়তো না। নয়। কিছু অংশ হয়তো করছে যারা অনেক বেশি সচেতন, যারা মানে রাজনৈতিকভাবে সচেতন, তাদের কিছু একটা অংশ হচ্ছে এখানে পার্টিসিপেট করছে। না, আবার কিন্তু একই ওই সাথে আরজের কথা যেটা আপনি বললেন ওইটা ওটা সত্যি। একদমই হচ্ছে না, সিমিলার। সার্বিকভাবে আমি যেটা বুঝি যে কর্মসংস্থান এবং সেই কর্মসংস্থানের জন্য তাদের দক্ষতা, এই দুটো বিষয় খুবই গুরুত্বপূর্ণ। এইটাই তো আমি আলোচনার ভিতরে বুঝতে পারছি। না, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ আমরা আসলে অনেক পিছিয়ে পড়েছি দিক দিয়ে আর কি। আমরা আমাদের কারিকুলামটা ডেভেলপ করতে করতে এবং এখন এরকম একটা পর্যায়ে এসেছি, এখন কিন্তু মানুষ এআই এর দিকে চলে যাচ্ছে আর কি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক কিছুকে রিপ্লেস করে ফেলতেছে আর কি। So, একটা রিসার্চ আমি পড়েছিলাম যে এআই মানে কেউ যদি ঠিকভাবে ইউজ করতে পারে আর কি, তাহলে আপনার 60 বছরের শিক্ষা 6 মাসে নেওয়া সম্ভব। মানে কতটা স্পিডে এখন মানে পৃথিবী আগাতে থাকবে আর কি। সেখানে আমাদের এগুলো নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই, কোনো কিছু না। নেই। আমাদের প্ল্যান প্রোগ্রাম নীতি মানে পলিসি কোনো কিছু কিন্তু এগুলোর জন্য এখন রেডি করা হয়নি আর কি। আমরা কিন্তু প্রতিদিনই পিছিয়ে যাচ্ছি আর কি। এবং এআই এর গতি যদি হিসাব করি, প্রতিদিনে আমি হয়তো বা 1 বছর পিছিয়ে যাচ্ছি। তো এটা হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে আমাদের জন্য আর কি। আচ্ছা, আমি আলোচনায় ফিরবো, একটা ছোট বিরতিতে যাই। আমি Sure. যেটা আপনাদের কাছ থেকে আলোচনায় বুঝতে পারলাম সেটা হলো যে শিক্ষা দক্ষতা এবং কর্মসংস্থান, এই দুটো সবচাইতে বড় অর্থনৈতিক দাবি হিসেবে আপনারা যুব সম্প্রদায়ের ভিতরে পেয়েছেন। দর্শক, আমরা আলোচনায় ফিরবো। আমরা আলোচনা করছিলাম যে পরবর্তী সরকারের কাছে আমাদের যে যুব সম্প্রদায় আছেন তাদের অর্থনৈতিক দাবিগুলো কি ধরনের আছে, যা আমার সাথে অতিথিরা আজ কথা বলছিলেন। বিরতির পর আমরা অন্যান্য যে দাবিগুলো এবং এই দাবিগুলো কতখানি আমাদের রাজনৈতিক দলের ইশতেহার এবং পরবর্তী সরকারের কার্যক্রমে আনা যাবে সেই বিষয়ে আলোচনা করব। আমাদের সাথে থাকবেন, বিরতির পর ফিরছি। আগামীর বাংলাদেশ দেখবেন প্রতিদিন রাত 11টায়। বিশেষ টকশো ফ্যাসিবাদের দিনলিপি দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধে 6:30। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতির আজকের পর্বে। আমি তৌফিকুল ইসলাম খান। কথা বলছিলাম আমাদের যারা যুব সম্প্রদায় আছেন তাদের অর্থনৈতিক দাবিগুলো কি হবে নতুন সরকারের কাছে এবং সেই বিষয়ে আমরা কিভাবে আগাতে পারি। বিরতির আগে যে আলোচনা হচ্ছিল যে কর্মসংস্থান এবং শিক্ষার কথা, একটা আপনি বলছিলেন যে শিক্ষায় আমরা যেই আমাদের রূপান্তরটার দরকার, নতুন প্রযুক্তি এসেছে, নতুন ধরনের দক্ষতার জায়গা হবে। আমরা এই অনুষ্ঠানেও আলোচনা করেছি। আমার নিজের গবেষণা আছে যে আমরা বলছিলাম এটাকে ফিউচার অফ ওয়ার্কস, ভবিষ্যতের কর্মসংস্থানের উপর আমি কাজ করতে, এবং তখন এই বিষয়টা বারবারই এসছে যে আমাদের যেই দক্ষতা এবং শিক্ষার যেই পরিস্থিতি, এটা আগামী দিনের জন্য ফিউচার রেডি কিনা, সেই কর্মসংস্থানের বিষয়টা আমার মনে হয় যে বড় করেই আসবে রাজনৈতিক দলের কাছে। কিন্তু শিক্ষার ব্যাপারে যদি আমরা প্রথম আলোচনা করি, এবং আপনি যেটা বলছিলেন শিক্ষার ব্যাপারে বড় ধরনের কোনো মানে কি দাবি, আমি যদি স্পেসিফিক্যালি আপনি চান কিছু বলতে, যেটা যুব সম্প্রদায় বলছে তাদের তো অভিজ্ঞতার থেকে, কারণ আপনি যাদের সাথে কাজ করেন তারা মোটামুটি স্কুলের শিক্ষা, কলেজের শিক্ষা নিয়ে ইউনিভার্সিটিতে প্রবেশ করে ওইটারও একটা অভিজ্ঞতা হয়ে গেছে। তো তাদের ভাষ্য মতে মানে আগামী 10 বছরে যদি আমি বলি যে কি ধরনের রূপান্তর শিক্ষায় চাচ্ছেন। আমার কিন্তু অনেক মানুষ, 17 কোটি মানুষ যদি হয়ে থাকে আমার এখানে আর কি, প্রায় 5 থেকে 5.5 কোটি মনে হয় আমাদের এখন এই 15 থেকে 35 বছর বয়সের মধ্যে যে মানুষ আছে আর কি, নাগরিক আছে, তাদের সংখ্যা প্রায় 5.5 কোটির মতো আর কি। আমরা কি সবাইকেই হচ্ছে ইউনিভার্সিটি ডিগ্রি দিয়ে দিব? আমার প্রথম বেসিক কাজটা হচ্ছে যে সবাইকে একটা আয়ের রাস্তা করে দেওয়া, এবং এটার জন্য আমার প্রথমেই এই সামাজিক একটা যে এক্সপেকটেশন তৈরি হয়েছে যে তোমার ডিগ্রি না থাকলে হচ্ছে যে
তুমি সমাজে বড় কেউ হইতে পারবে না, এটা কিন্তু আমাদেরকে পিছিয়ে দিচ্ছে। কারণ আমাদের তো রিসোর্স স্টার্ভ একটা কান্ট্রি আর কি, দিন শেষে আর কি। আমার পক্ষে কিন্তু 5.5 কোটি মানুষকে হচ্ছে গিয়ে হাই স্ট্যান্ডার্ডের শিক্ষা দেওয়া পসিবল না আর কি। আমরা সবাইকে দিতে গিয়ে দেখা যাচ্ছে যে কাউকে ঠিক মতো কিছু দিতে পারছি না আর কি, তাই না? সেটাই কিন্তু হয়ে যাচ্ছে আর কি। আমি সবাইকে প্রাথমিক শিক্ষা দিচ্ছি। এখন অনেক স্কুল, আমি একজনের কাছে শুনেছিলাম, সে গ্রামের ওই ময়মনসিংহ অঞ্চলের একজন আর কি মেয়ে, সে 12-14 বছর বয়স আর কি, সে কাজ করতে এসেছিল ঢাকায় আর কি। তো সে বলেছিল যে তার ওখানে স্কুল মাসে বা 2 মাসে একদিন খোলা থাকে। কিন্তু আমরা কিন্তু ঠিকই রিপোর্ট করতেছি যে আমাদের প্রাথমিক শিক্ষাই হচ্ছে, সেই হচ্ছে, কিন্তু আমার কথা হচ্ছে যে যে স্কুলগুলো ওখানে কোনো কাজই লাগছে না আর কি, এটা দেখে আমি জাস্ট পারফরমেন্স শো করার তো কোনো মানে নেই। এই জন্য আমাকে মানে কিছু সিদ্ধান্ত নিতে হবে যে, এবং এটা খুব প্ল্যান মাফিক আগাইতে হবে, এখন থেকেই শুরু করতে হবে। যে রাজনীতি দল সামনে আসবে, যে নির্বাচনে জিতে আসবে, তাকে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে হেভি, যে আমি 5.5 কোটি মানুষের মধ্যে কতজনকে আমি হচ্ছে গিয়ে টেকনিক্যাল শিক্ষা দিব আর কি, কতজন এখান থেকে ইঞ্জিনিয়ার হবে, কতজন হচ্ছে এখান থেকে ব্যবসা নিয়ে পড়াশোনা করবে আর কি, কতজন এখানে হচ্ছে ভোকেশনাল ট্রেনিং নেবে আর কি, বা কতজন হচ্ছে সিম্পলি স্কিল বেসড ট্রেনিং নেবে আর কি। এটা কিন্তু আমাদের এখনই সিদ্ধান্ত নিতে হবে। গত 10 বছর 15 বছরে যদি আমি একটা বড় ট্রেন্ড দেখি, সেটা হলো যে গুণগত শিক্ষার বিষয়টা স্পষ্টভাবে উঠে এসছে। এবং এটা সরকারের মানে যেই জরিপ আছে সেখানেই আছে যে আমার 50% মানে প্রাথমিক শিক্ষার যে শিক্ষার্থীরা আছে তারা Reading যে করতে যতটুকু পারে। অঙ্ক বা যতটুকু বাংলা ইংরেজি Competency জানা টা অর্জন দরকার এটা করতে নাই, পারছে না। তার মানে আসলে তারা পাশ করছেন কিন্তু শিখেন নাই। এবং এইখানে বৈষম্যের জায়গাটা এখন এই গুণগত শিক্ষার ক্ষেত্রে মানে যেই যুব সমাজের দাবিগুলো, তারা কি নিজেরা তাদের কিছু বলতে পারেন তাদের অভিজ্ঞতা থেকে যে কি চান তারা? অনেকগুলো কাজ করেছি, তার মধ্যে যুবদের সাথে এমন একটা কাজ হয়েছে যেখানে তারা তাদের এডুকেশনের ব্যাপারে তাদের কি ধরনের রেকমেন্ডেশন আছে বা তারা কি চায় তারা খুব ভালোভাবে বলতে পেরেছে, যে তাদের টিচারদের কোথায় ক্যাপাসিটি বিল্ডিং করা দরকার আছে বা কোন জায়গাতে কোর্স টিচিংয়ের জায়গাতে টিচারদের দুর্বলতা থেকে যাচ্ছে, তাদের যে ট্রেনিংয়ের অভাব আছে, কারিকুলাম যে তারা বুঝতে পারছেন না। তো এগুলো ওরা বুঝতে পারছে না একদমই তা না, ওরা নিজেরাও জানে যে হচ্ছে কোথায় গ্যাপ রয়ে গেছে। ইভেন টিচাররাও হচ্ছে এই ধরনের রেকমেন্ডেশন দিয়েছেন, ওনারাও ইউথদের মধ্যেই পড়েন। শিক্ষকরাও বলছেন যে তাদের ট্রেনিং হচ্ছে কিন্তু সেই ট্রেনিংটা তারা এসে আর ইমপ্লিমেন্ট করতে পারছেন না যখন ক্লাসে যাচ্ছেন, কারণ হয় আপনার ইনফ্রাস্ট্রাকচার নেই, না হলে আপনার অ্যাভেইলেবল ম্যাটেরিয়ালস নেই, বা অনেক জায়গাতে অনেক ধরনের চ্যালেঞ্জ রয়েছে যেটার কারণে ওনারা ট্রেনিং ভালোভাবে পেলেও সেটাকে আর ইমপ্লিমেন্ট করতে পারছেন না। আবার আমরা কিছুদিন পরপর দেখতে পাচ্ছি যে কারিকুলাম চেঞ্জ হচ্ছে। কারিকুলাম আমরাই চেঞ্জ করার কথা বলছি, কারণ চেঞ্জ করাটাও দরকার। আমাদেরকে যদি যুগের সাথে তাল মেলাতে হয়, ফিউচার স্কিলস আমাদেরকে নিতে হয়, তাহলে কারিকুলাম চেঞ্জ করতে হয়। কিন্তু কারিকুলাম যখন চেঞ্জ হচ্ছে তখন আমরা যদি চিন্তা করি যে গ্রামের একজন শিক্ষককে আমি কারিকুলাম চেঞ্জ করে পাঠ্যপুস্তক বানিয়ে পাঠিয়ে দিলাম, কিন্তু উনি বুঝতেই পারলেন না যে হচ্ছে এই নতুন কারিকুলাম কিভাবে স্টুডেন্টদের কাছে পৌঁছাবে এবং হচ্ছে শিক্ষাটা কিভাবে এনশিওর করা যাবে। তো এই জায়গাতে অনেক বড় একটা গ্যাপ থেকে যাচ্ছে। কারণ আমাদের ইউথ বলেছেন যে আমাদের শিক্ষা বাজেট কম, আমরা শিক্ষায় 2% আমাদের সবসময় GDP কম দেই না, থাকে সারা জীবনই কম, খাতে এটা বাজেট। বাড়ে নাই আর মানে আমার অর্থনীতির অনেক কিছু বেড়েছে, এটা বাড়ে নাই। কিন্তু বড় প্রশ্ন এটাও সাথে আসে যে আমি একই শিক্ষককেই যদি আমি বেশি বেতন দেই তাহলেও তো লাভ হবে না। তো এইটার সমাধান কি আসলে? শিক্ষক তো আর বাইরে থেকে আসেনি, আমাদের এডুকেশন সিস্টেমের মধ্যে থেকে এসেছে আর কি। তো এটাও কিন্তু মানে এই শিক্ষকের যে বর্তমান অবস্থা, এটাই কিন্তু একটা বড় রেজাল্ট হিসেবে দেখা যায় যে আমাদের এডুকেশন সিস্টেম আসলে কি মানে কি দিচ্ছে আর কি আমাদেরকে। এখানে শিক্ষকদেরও দোষ দেওয়া যাবে না, কারণ এটার মধ্যে দিয়ে ওনারা এসেছে আর কি। এখন যেটা বললেন যে ওদের আসলে স্কিল ট্রেনিং তো করাইতে হবে, মানে আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ চলে এসেছে আর কি। এরকম সময় তাকে ওটা প্রিপেয়ার করা, মানে ওটা ইউজ করার জন্য তাকে হচ্ছে গিয়ে মানে ইকুইপ করতে হবে আর কি, আমাকে সেজন্য ট্রেনিং দিতে হবে। কিন্তু এখানে একটা বড় চ্যালেঞ্জ যেটা ফেস করবো সরকার, সেটা হচ্ছে যে ওকে যে ট্রেনিংটা দিবে সেটা সে নিতে পারবে কিনা। এই জন্য আমি যেটা বলছিলাম যে আমার কিন্তু সবাইকে তো এআই মানে আমার সব মানে যুব সমাজের সবাইকে তো আমাকে হচ্ছে যে এরকম এআই ইউজ করে কাজ করার জন্য রেডি করার দরকার নেই আর কি আমাকে। যেটা আমি আগের বার থেকে বলতেছিলাম যে অ্যাডভান্স লেভেলে কিছু এডুকেশন কিছু মানুষ নিবে আর কি, আবার কিছু মানুষ হচ্ছে কি আমার একেবারে স্কিল বেসড ভোকেশনাল ট্রেনিং যেটা আর কি, ওখান থেকেও কিন্তু ইনকাম করা যায়। ওটার কাজ কিন্তু এখনো অ্যাটলিস্ট আগামী 5 দশক পর্যন্ত হয়তো বা
5 যুগ পর্যন্ত হয়তো বা এটা রিলেভেন্ট থাকবে আর কি, ওটাকে আমরা গুরুত্ব দিই না। এইটার সাথে আমি যদি বনি জিজ্ঞেস করবো না, টেকনিক্যাল এডুকেশনের আমার পুরনো কাজের ভিতরে বলি যে অনেকেই বলেছেন যে ওইটাই যেতে চান না, কারণ ওটার ভেতরে ওনারা মনে করেন যে Dignified না, ওইটা সামাজিক dignified না। স্বীকৃতি চাহিদার ভেতরে এটা ঢুকাবো কিভাবে? মানে একটা পরিবার, যে পরিবার তার সন্তানকে স্কুলে পাঠাচ্ছে, শিক্ষায় পাঠাচ্ছে, তারা কিভাবে পাঠাবে? একটা দরিদ্র পরিবার থেকে উঠে আসা যারা শিক্ষার মাধ্যমে তাদের অর্থনৈতিক মুক্তি দেখেন, তারা অনেকেই আমি দেখেছি যে হয়তো এমন একটা মেইন স্ট্রিম কলেজে পাঠাচ্ছেন একটা ডিগ্রি পরীক্ষা দেওয়ার জন্য বা একটা অনার্স শেখানোর জন্য, যেখান থেকে তারা চাকরি পাচ্ছেন না। না, এইটার সমাধানটা কি, সামাজিক সমাধানটা কি? এটা তো আমাদের একটা কি বলে মানে একটা ধারণা যেটা সামাজিকভাবে আর কি চলে আসছে, যে হচ্ছে টেকনিক্যালে কারা পড়বে, যারা হচ্ছে একটু যাদের মেধা শক্তি খারাপ, যারা হচ্ছে পড়া টড়া মনে রাখতে পারে না, তারা হচ্ছে ভোকেশনালে বা হচ্ছে টেকনিক্যাল এডুকেশন নিবে। তারপরে হচ্ছে তাদের পড়ালেখা হলে হবে, না হলে না হবে, যারা মেইন স্ট্রিমে পড়তে পারছে না। তো এই কারণে হচ্ছে এই ডিসক্রিমিনেশনটা সবসময় দেখা যায়। এখন ধরেন এইটার পেছনে আমার মনে হয় যে এটাকে যদি সাকসেসফুল করতে হয়, তাহলে এইটার পেছনে অর্থনীতি সব থেকে বড় ভূমিকা রাখবে। ধরেন টেকনিক্যাল থেকে পাশ করে একটা ছেলে মেয়ে যদি উপযুক্ত একটা কাজের তার ব্যবস্থা হয় এবং সে যদি খুব ভালো ইনকাম করে, তাহলে কিন্তু তার সোশ্যাল স্টেটাস আবার বেড়ে যাবে। তো ওই ধরনের এক্সাম্পল নাই আমাদের সামনে। তো যেহেতু তারা ওইটা শেষ করেও খুব ভালো কোনো কাজ বা হচ্ছে ইনকামের সাথে যুক্ত হতে পারছে না, তো এইটা তো কোনো ভালো দৃষ্টান্ত স্থাপন করতে পারছে না। অন্যরা যে ইন্টারেস্টেড হবে, এখানে আমার কাছে মনে হয় যে এখানে অর্থনীতিটা একটা বড় মানে কন্ট্রিবিউশন এখানে রাখতে পারে। যে এই ধরনের এক্সাম্পল যদি আমরা ক্রিয়েট করতে পারি যে না, আমরা এমন কারিকুলাম দিতে পারছি টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশনে, যেখান থেকে পাশ করার সাথে সাথে একটা ছেলে মেয়ে খুব ভালো ইনকামের সাথে যুক্ত হতে পারছে। এবং অর্থনীতি সবসময় আমাদের সামাজিক স্টেটাসটাকে ডিফাইন করে, এটা আমরা সবাই জানি। দর্শক, একটা বিরতিতে যাচ্ছি। আলোচনা করছিলাম যে আমাদের যুব সমাজের অর্থনৈতিক দাবিগুলো পরবর্তী সরকারের কাছে কি থাকবে। বিরতির পর আমাদের সাথে থাকবে। ডেঙ্গু থেকে সাবধান। ডেঙ্গুর লক্ষণসমূহ: তীব্র জ্বর এবং মাথা ব্যথা, চোখে ব্যথা হওয়া বা আলোর দিকে তাকাতে সমস্যা হওয়া, মাংসপেশি এবং হাড়ের সংযোগস্থলে প্রচণ্ড ব্যথা হওয়া, শরীরের চামড়ায় লালচে ছোপ বা র্যাশ ওঠা, বমি ভাব বা বমি হওয়া এবং খাওয়ায় অরুচি হওয়া। ডেঙ্গু প্রতিরোধে করণীয়: মশা তাড়ানো ঔষধ বা স্প্রে ব্যবহার করুন। মশার কামড় থেকে দূরে থাকতে দিনের যে কোনো সময়ই ফুলহাতা জামা বা প্যান্ট পরিধান করুন। দিনে বা রাতে যে কোনো সময় ঘুমাতে গেলে মশারি ব্যবহার করুন। ফুলের টবে বা অন্য কোনো স্থানে বদ্ধ পানি থাকলে তা পরিষ্কার করুন। ঘরের আনাচে কানাচে অন্ধকারাচ্ছন্ন জায়গায় মশার ঔষধ বা স্প্রে ব্যবহার করুন। ডেঙ্গু প্রতিকারে করণীয়: ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিকে অবশ্যই মশারির ভেতরে রাখুন। অতি দ্রুত আক্রান্ত ব্যক্তিকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান বা ডাক্তারের পরামর্শ নিন। জ্বরে প্যারাসিটামল ব্যতীত অন্য ব্যথানাশক ঔষধ খাওয়া থেকে বিরত থাকুন। রোগীকে বেশি তরল খাবার খাওয়ান। বিশ্রাম নিন এবং রক্তচাপ কমে যাচ্ছে কিনা তা নিয়মিত পরীক্ষা করুন। আপনার বাসা এবং আশেপাশে জমে থাকা পরিষ্কার পানিতে বংশবিস্তার করে এডিস মশা। তাই বাসার ভেতর ও আশেপাশে পানি জমার স্থান চিহ্নিত করে 2-3 দিন পর পর পরিষ্কার করুন। সচেতন হন, সুস্থ থাকুন। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতির আজকের পর্বের শেষ ভাগে। আমি তৌফিকুল ইসলাম খান কথা বলছিলাম আমার দুজন অতিথির সাথে। আমার সাথে আছেন জোহরা বিনতে জামান বনি এবং আমার সাথে আছেন আমির মোশতাক আহমেদ। আমির, বিরতির আগে আলোচনা করছিলাম আপনারা দুজনেই শিক্ষা, কর্মসংস্থান এই দুটোকে খুবই গুরুত্বপূর্ণ বলেছেন এবং শিক্ষার সাথে শুধু শিক্ষা না, এটা গুণগত শিক্ষা এবং দক্ষতা বৃদ্ধির সাথে মিলিয়ে আপনারা আলোচনা করেছেন। সামগ্রিকভাবে অর্থনীতির ভেতরে যুব সম্প্রদায়ের আর কি দাবিগুলো আছে বা এর সাথে মিলিয়ে তারা আর কি কি বলছেন? যুব সমাজকে হচ্ছে কি যদি আমরা গ্রো করতে চাই,
তাকে অবশ্যই মানে তার যে আইডিয়াগুলো যেগুলো হয়তো বা কোনো একটা বিজনেস প্ল্যানে রূপান্তরিত হতে পারে আর কি, যেটাকে এন্টারপ্রেনারশিপ বলি আর কি আমরা, অথবা সে সিম্পলি একটা ব্যবসা খুলতে যাচ্ছে, ধরো সেটা দোকানে দিতে যাচ্ছে আর কি, এটার জন্য যে ফাইন্যান্সিং যেটাকে বলে আর কি, এটার ব্যবস্থা সরকারকে করতে হবে। কিন্তু সরকারের জন্য একটা বড় একটা চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে, কারণ আমাদের ব্যাংকিং অবস্থা কিন্তু খুব একটা ভালো না আর কি। এখন ব্যাংকগুলো কিন্তু এখন যথেষ্ট কনজারভেটিভ হয়ে গিয়েছে আর কি, এবং তারা দেখা যাচ্ছে একেবারে নিরাপদ জায়গা ছাড়া কোথাও ঋণ দিতে চাচ্ছে না আর কি। এবং সেটার জন্য যেটা হয়ে গেছে, যারা আপস্টার্ট, যারা তরুণ, তারা যদি কোনো একটা নিজের জন্য নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চায়, সে কিন্তু এখন ওই ফাইন্যান্সিংটা কোথা থেকে পাচ্ছে না আর কি, যেটা সরকারকে করে দিতে হবে আর কি। এটা একটা বড় চ্যালেঞ্জ সরকারের জন্য। আর একটা চ্যালেঞ্জ যেটা হচ্ছে যে, যেটা আপনি বলছিলেন যে আমাদের তো ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা আসলে যথেষ্ট কমে গিয়েছে এখন আর কি। এখন এটার জন্য আমাদের কি কি করণীয় আর কি, এটা সরকারকেই ডিসাইড করতে হবে। আমাদের এখানে অনেকগুলো ইকোনমিক জোন আছে, প্রাইভেট ইকোনমিক জোন যেটাকে বলে আর কি, কিন্তু এগুলাকে আমরা হচ্ছে কি ইনভেস্টেবল করতে পারতেছি না, কারণ আমাদের কিছু পলিসিগত গ্যাপ রয়ে গিয়েছে আর কি। আমি একটা উদাহরণ দিই, যে আমার প্রায় 100টার মতো ইকোনমিক জোন আছে, সরকারি বেসরকারি মিলিয়ে আর কি। আমি যখন ওদেরকে লাইসেন্সগুলো দিলাম, আমি ওদেরকে বলেছি যে এখানে যখন বাইরে থেকে ইনভেস্ট করবে, সে এখানে ট্যাক্স ব্রেক পাবে, সে 10 বছরের জন্য তাকে ট্যাক্স দেওয়া লাগবে না আর কি। যে এটা আছে 4টা জেলার বাইরে, ঢাকা, যেগুলো জি জি অনেক ম্যানুফ্যাকচারিং আছে, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর আর চট্টগ্রাম, তার বাইরে যে কোনো জায়গায় করলেন। তো এখানে দেখা যাচ্ছে যে আমি এখন ইনভেস্ট করতে গেলে আমার সাথে এখন এনবিআর মারামারি করছে, ও বলতেছে যে না, আপনাকে ট্যাক্স দিতে হবে। তাইলে এই যে সরকারের ভিতরেই মিসম্যাচ চলে যাচ্ছে আর কি, মানে পলিসিগত মিসম্যাচ। আমি একজনকে প্রমিস করে লাইসেন্স দিলাম যে আপনি ট্যাক্স ছাড়া এখন ব্যবসা করতে পারবেন, কিন্তু ও এনবিআর থেকে আবার ট্যাক্স দাবি করে বসে আছে যে ওদের সাথে নাকি এগ্রিমেন্ট হয়নি আর কি। এখানে তো অনেক বিদেশি ইনভেস্টমেন্ট আসার কথা, অনেক দেশি ইনভেস্টমেন্ট আসার কথা আর কি। এগুলোকে যদি ইনভেস্টমেন্ট অ্যালাউ করতাম আমি, তাহলে কিন্তু অনেক কর্মসংস্থান তৈরি হতো আর কি। এই পলিসি মিসম্যাচগুলোকে কিন্তু সরকার সামলায় আনতে হবে। আমি ইকোনমিক জোনের কথা পার্টিকুলারলি বললাম, কারণ এই জায়গাগুলো রেডি আছে। এগুলো তো প্রাইভেট সেক্টরের, আমরা অনেক সময় আসলে প্রাইভেট সেক্টরকে এসব ক্ষেত্রে ইনভলভ করি না, মানে আমাদের ডিসকাশনে আসে না, কিন্তু দেশকে কিন্তু প্রাইভেট সেক্টরই আগায় নিয়ে যাচ্ছে এবং ওদের থ্রুতে আগাতে হবে আর কি। বিশেষ করে আর্থিক খাত যেহেতু পুরোপুরি ব্যাংকিং সেক্টরে জি সাথে যুক্ত, এবং ব্যাংকিং সেক্টর দুর্বল অবস্থায় আছে, আরো এটা পরিস্থিতি খারাপ। ঋণের জন্য যে সুদের হার নির্ধারণ করা আছে, এটা উচ্চ পর্যায়ে আছে, ফলে তরুণ উদ্যোক্তাদের জন্য তো একটা কঠিন জায়গা বড় আছে ব্যারিয়ার ক্রিয়েট হয়েছে, এবং স্বাভাবিকভাবে বিনিয়োগ পরিস্থিতির উন্নয়নের কথা বলছেন। আমি বনি আপনাকে যেটা মানে জানার জন্য, সেটা হলো যে যেহেতু আপনি বলছিলেন যে আপনি কিছু আমরা যেটাকে বলি যে পিছিয়ে পড়া কিছু এলাকার সাথে আপনি কাজ করেন এবং সেইখানকার যুব সম্প্রদায় কাজ করেন, সেখানে আমরা যেটা দেখেছি যে অর্থনৈতিক সুযোগগুলোও তো কম, অনেক কম। হ্যাঁ, তো এবং লিমিটেড কিছু ইকোনমিক অ্যাক্টিভিটির ভেতরেই তাদেরকে থাকতে হয়, সেটা একটা বড় সীমাবদ্ধতা। এবং অনেক ক্ষেত্রেই আরেকটা যে বিষয় আছে, সেটা হলো যে ওখানে যেই নাগরিক সুবিধাগুলো যেগুলো খুবই কম আছে, যেমন মানে আমি যদি কোস্টাল এরিয়ায় যাই, পানির সমস্যার কারণে কেউ ওখানে গিয়ে থাকতেও চান না, নতুন করে ইনভেস্ট করতে চান না, বা সরকারি কর্মকর্তারাও অনেকে মনে করেন যে এটা এই পোস্টিংটা ভালো পোস্টিং না। তো এই পরিস্থিতিতে আসলে জোন ভিত্তিক কোনো পরিকল্পনার বিষয় দেখেন, মানে যেটা আমির বলছিলেন যে অনেকেই তো হয়তো মোট একটা সংখ্যার কথা বলবেন যে এতগুলো কর্মসংস্থান, রাজনৈতিক দলগুলো বলবেন যে আমরা নিয়ে আসবো, এই কর্মসংস্থান হবে, কিন্তু সেটা হতে গেলে যে পেছনের নীতি সহায়তা, তার ভিতরে এই আঞ্চলিক বৈষম্যের বিষয়টা কতখানি গুরুত্বপূর্ণ বা থাকা উচিত? অভিজ্ঞতা থেকে যেটা মানে আমি মনে করি, আঞ্চলিক বৈষম্য এটা সবসময়ই ছিল আর এটা থাকবেও। এটা এমন না যে হচ্ছে এটা আমরা রাতারাতি হচ্ছে এটাকে তুলে ফেলতে পারবো, কিন্তু সেইটা মিনিমাইজ করার মতো একটা মানে ইতিবাচক একটা ইচ্ছাও থাকতে হবে আমাদের, যারা হচ্ছে পলিসি মেক করবেন বা হচ্ছে সামনে ইলেক্টেড হয়ে আসবেন। তো লোকাল এরিয়াতে যখন ইউথরা ম্যানিফেস্টো করছে বা করছে, তখন দেখা যাচ্ছে যে ওখানে নানান ধরনের জনগোষ্ঠী আছে যারা হচ্ছে আপনার সংখ্যালঘিষ্ঠ এবং হচ্ছে অনেকে এরকম থাকে যারা হচ্ছে সমাজে অতটা কি বলবো আমি, মানে সম্মানজনক পেশার সাথে নেই, বা তাদের কাস্টের কারণে তাদেরকে খুব বেশি সম্মানের চোখে দেখা হয় না।
তো এইসব মানুষদের সাথেও যখন মানে কথা বলা হয়, কাজ করা হয়, ওনারা কি চান? ওনারা কিন্তু চান যে হচ্ছে ওনারা মেইন স্ট্রিম স্কুলগুলোতে এসে পড়তে পারবেন ওনাদের বাচ্চা কাচ্চারা, ওনারা কোথাও চাকরি মানে মেইন স্ট্রিম যে কোনো জায়গাতে চাকরি করতে পারবে, সেটা ফ্যাক্টরিতে হোক, মানে লোকাল এরিয়াতে হোক, বা স্কুলে টিচার হতে পারবেন। তো এই সুযোগগুলো তাদের জন্যে, হ্যাঁ আমরা সবসময় দেখেছি যে ইলেকশনের আগে আমরা যখন এইগুলো নিয়ে লোকালি ডায়ালগ করেছি, ওখানে পলিটিক্যাল যারা সামনে ইলেকশন করবেন, এমপি প্রার্থী বা হচ্ছে অন্যান্য জায়গা ধরে ন্যাশনাল ইলেকশনে যারা অংশ নেবেন, ওনারা কিন্তু হচ্ছে ভার্বালি হলেও কমিটমেন্ট দিয়েছেন যে ওনারা এই জনগোষ্ঠীটাকে ইনক্লুড করবেন, তাদের কথা তারা চিন্তা করবেন। আমির তো এখানে দাবি করলেন যে মানে, বা এটা সত্য, আসলে প্রায় 5 কোটি 5.5 কোটি সমাজ আছে যারা এটা যুব সম্প্রদায়ের অংশ, তরুণ সমাজ বা যুব সমাজ 15 থেকে 35। তার তো অর্ধেক নারী। নারীদের অর্থনৈতিক যেই দাবি, এটা তো আমি দেখি যে পার্থক্যটা এত বড়, মানে বাংলাদেশে যেখানে ধরেন প্রায় 85% পুরুষের অর্থনৈতিক অংশগ্রহণ আছে, আর নারীর ক্ষেত্রে এটা প্রায় 26%-এর মতো। এই গ্যাপটা কমিয়ে আনার ক্ষেত্রে মানে তো আপনারা কিভাবে? আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং কথা বলি তৌফিক ভাই, যেটা আমি একটা রিসার্চ ফাইন্ডিংয়ে পেলাম, যে হচ্ছে যখন আমরা রুরাল এরিয়ার নারীদের কথা বলছি, তাদের তুলনায় আরবান এরিয়ার নারীরা বেশি আনএমপ্লয়েড। আচ্ছা, কারণ হচ্ছে রুরাল এরিয়ার যে নারীরা, ওনারা ইনফর্মাল সেক্টরে হোক বা হচ্ছে হাউস মেইড হিসেবে হোক বা লোকাল ফ্যাক্টরিতে হোক, যেগুলো খুব বেশি, যেগুলোকে আমরা ডিসেন্ট জব বা ফর্মাল সেক্টর বলতে পারছি না, বা এগ্রিকালচারে হোক, ওনারা কন্ট্রিবিউট করছেন এবং ওনারা হচ্ছে ইকোনমির সাথে হচ্ছে কোনো না কোনোভাবে কানেক্টেড আছেন। কিন্তু আমরা আরবান এরিয়ার নারীদের দিকে যদি তাকাই, তখন হচ্ছে ওই গ্যাপটা আরো অনেক বেশি। তো আমার মনে হয় যে যারা অলরেডি অর্থনীতির সাথে আছেন বা ইনকামের সাথে আছেন, তাদেরকে কি করে একটা ফর্মাল সেক্টরে ঢুকানো যায়, বা তারা যে কাজটা করছেন সেটাকে কি করে হচ্ছে আরেকটু হচ্ছে কি বলে পলিসি দিয়ে আরেকটু নীতিগত জায়গা থেকে মানে ইমপ্রুভ একটা ফ্যাসিলিটিস তাদের জন্য এনশিওর করা যায়, সেটা নিয়ে কাজের কথা হতে পারে। কিন্তু আমার কাছে মনে হয় যে রুরালের থেকে আরবানের নারীদের অবস্থা এখানে আরো বেশি খারাপ। আমি একই রকম বলবেন, মানে তথ্য প্রযুক্তি কতখানি এই বিষয়গুলোকে মানে তো সলভ করার কথা? অন্যান্য দেশে যেটা আমি দেখেছি যে আপনি যদি ভিয়েতনাম বা চায়নার মতন দেশগুলো, যেগুলো খুব দ্রুত প্রবৃদ্ধি করেছে, এখানে তাদেরও তো জনসংখ্যা অনেক এবং এই বিষয়গুলোতে তারা এগিয়েছে। তো ওখানে তথ্য প্রযুক্তি একটা বড়ভাবে কাজ করেছে, যেই নারীরা ধরেন হয়তো ছোট কৃষি কাজ করছেন, হাতের কাজ করছেন, তাদের যে বাজারজাতকরণ থেকে শুরু করে এগুলোই তারা ব্যবহার করছেন। তথ্য প্রযুক্তির জায়গাগুলো আমাদের এখানে কতখানি এগিয়েছে, যেটা অন্যান্য যে আমার শিল্প সেটাকে আনছে? এবং প্লাস হলো যে উনি যেটা বলছেন যে নারী, শহরের নারীরা আরো পিছিয়ে আছেন, মানে এই গ্যাপটাকে আপনারা কিভাবে দেখেন? আপনাদের যেই ফোরাম, সেই ফোরাম এবং ইউথদের নিয়ে কাজ করেন, তারা এই বিষয়টা কি ভাবেন? নারী যারা এমপ্লয়েড আছে আর কি, ওটা বলা হয় যে এটার 50% হচ্ছে কি আপনার এই তরুণদের মাঝে পড়ে আর কি, মানে যুব, মানে 15 থেকে 35-এর মাঝে আছে আর কি। যেখানে ছেলেদের ওয়ার্কফোর্সে হচ্ছে কি আপনার দেখা যাচ্ছে 27%-এর মতো মনে হয় এটার মাঝে পড়ে আর কি। শুনলে খুব ভালো লাগে যে তাহলে অনেক ইয়াং নারী মনে হয় এখন কাজে মানে কাজ করছে আর কি। কিন্তু আপু যে কথাটা বললেন, এই সত্যটার জন্য আসলে এটা এরকম বেশি দেখাচ্ছে আর কি, যে অনেকটি হচ্ছে ইনফর্মাল জায়গায় কাজ করতেছে ওনারা, এবং অনেকটি লো পেড কাজে কাজ করতেছে। আমার স্ট্যাটিস্টিক্স হয়তো বা খুব ভালো কিছু শো করতেছে, কিন্তু এটার পিছনে সত্যটা হচ্ছে এরকম একটু নিষ্ঠুর আর কি। যে এবং এটা যে শহরের কথা যেটা বললেন আপনি, শহরের ক্ষেত্রে নিষ্ঠুরতা আরও বেশি। এখানে হচ্ছে যে একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে এডুকেটেড হচ্ছে নারী, এডুকেশন আমার নারীদের হয়তো ছেলেদের থেকে এখন বেশি পার্সেন্টেজ হিসাব করলে আর কি, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে ওরা ঘরে বসে পড়ছে। এটা আগের থেকে আরো বাড়ছে, আরো অনেক বেড়েছে আর কি। এবং সামাজিকভাবে যেটা হয় যে এখন তো কর্মসংস্থান আমার যথেষ্ট কম, যেটা আপনিও বলছিলেন আর কি, যেটা আসলে করোনার পর থেকে শুরু হয়েছে, যেটা আরো সিভিয়ার আকার ধারণ করেছে আর কি। এখন চাকরি চলে গেলে একজন ছেলে দেখা যাচ্ছে চাকরিটা পাচ্ছে, তাকে সংসার চালাতে হয়। এবং আমি অনেক ক্ষেত্রে বলবো যে আমাদের এই কর্পোরেট মানে যে সাইটটা আছে, ওরা কিন্তু এভাবে চিন্তা করে হায়ারিং এর সময় আর কি। আমি নিজেও যেহেতু একসময় চাকরি করে এসেছি আর কি, হায়ারিং এর সময় চিন্তা করে যে একজন ছেলে তাকে সংসার চালাইতে হবে, চাকরিটা দিয়ে দিই, একজন মেয়ে ক্যান্ডিডেট থাকলো। এটা কিন্তু একটা রূঢ় সত্য, কিন্তু এটা কিন্তু হয়, এভাবে কিন্তু একটা
আমার অনুষ্ঠানে মানে সামাজিকভাবেও এটা এবং যারা চাকুরিদাতা আছেন তাদের ভেতরেও এই মানে বৈষম্য দৃষ্টিভঙ্গিটা এই জন্য থাকে রাজনৈতিক বলছেন। দলগুলো এত গুরুত্ব অনেক তারা- নারীরা মনে করেন যে ওনার হাজবেন্ড যদি সংসার চালাতে পারেন তাহলে কি দরকার ওনার বাইরে গিয়ে কাজ করার, আমি so উনি বাসায় আমি থাকছেন। এই আলোচনা এখানে শেষ করতে হচ্ছে। দর্শক, আমরা আলোচনা করছিলাম আমাদের যুব সম্প্রদায় যারা আছেন, যুব সমাজ আছেন, তাদের অর্থনৈতিক দাবিগুলো আমাদের রাজনৈতিক দলের কাছে কি আছে, নতুন সরকারের কাছে কি আছে, সেই আলোচনায় যেটা বড় করে এসছে যেই বিষয় থেকে গত 2024 সালের যে গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে আমরা এসেছি, সেই জায়গাটাই বারবার উঠে এসছে যে একটি ভালো কর্মসংস্থান, শোভন কর্মসংস্থান, সম্মানজনক কর্মসংস্থানের জন্য এটা শহরের যুব সমাজ বলি, গ্রামের যুব সমাজ বলি, সবারই এই দাবিটা থাকে। এবং তার সাথেই যুক্ত হলো যে আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা, যে দক্ষতার যে ট্রেনিং এর জায়গাগুলো, সেগুলো কতখানি এটা যুক্ত হচ্ছে এবং সরকারের নীতির সমন্বয়ের মাধ্যমে এই ব্যক্তি খাতের বিনিয়োগ এবং অন্যান্য নীতি সহায়তাগুলো যেন একটা অনুকূল পরিবেশ দিতে পারে কর্মসংস্থানের বিষয়ে, সেই বিষয়টা যুব সমাজদের অন্যতম গুরুত্বপূর্ণ একটি দাবি এবং হয়তো সবচাইতে গুরুত্বপূর্ণ দাবি। আমি আশা করব যে সামনে যে সরকার আসবেন তারা এই একটি ভালো পরিকল্পনা অর্থনৈতিক জন্য নিয়ে আসবেন যেখানে যুব সমাজ সম্পৃক্ত থাকবে এবং একই সাথে সামনের দিনে আমাদের আগামী 5 বছরে আমরা এখন যেই অর্থনৈতিক যে একটা নেতিবাচক প্রবণতা বা চাপের ভিতরে আছি সেখান থেকে বের হয়ে এসে এই বর্তমানে যারা যুব সমাজ আছেন তারা আরও ভালো জীবনযাপনের পথ দেখবেন। আজকের অনুষ্ঠান শেষ করছি, আমাদের সাথে যুক্ত থাকবেন। এই অনুষ্ঠানে আমরা আবার ফিরব, জানতে চাইব কেমন আছে অর্থনীতি।